আচ্ছা শোনো, একটা বিষয় বলে দিই তোমাদের, এইখান থেকে প্রধানত আলোচনা করা হয়েছে ভারতের সীমা আলোচনা করা হয়েছে। যারা জানো না তারা বলে দিয়েছিলাম, ম্যাপটা আপাতত নেই, ছিঁড়ে গেছে। তো সেহেতু হচ্ছে কি বললাম, ভারতের সীমার ক্ষেত্রে উত্তর দক্ষিণ দুটো ভাগ বলা হয়েছে। এগুলো রেগুলার বলা মানে এখান থেকে প্রচুর শর্ট প্রশ্ন আসে। উত্তর দিকে কি পয়েন্ট রয়েছে? ইন্দিরা কল। আর দক্ষিণ দিকে কি রয়েছে? ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্টটা কোথায় আছে ভালো করে বলে দিই শোনো। আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ আছে ওইখানে একটা টাওয়ার ছিল, ওই টাওয়ারটার নাম হচ্ছে পিগমেলিয়ন পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট। ওটা কিন্তু এখন আর ভেঙে গেছে, তবু ওই পয়েন্টটাকে ধরা হয় হচ্ছে ইন্দিরা পয়েন্টটা হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু। ভারত মহাসাগর রয়েছে, তাহলে ভারত মহাসাগরে হচ্ছে ইন্দিরা পয়েন্টটা রয়েছে। কিন্তু দেখা যায় তাহলে স্থলভাগে তো একটা শেষ সীমা আছে, সেটা কোথায়? কন্যাকুমারিকা। পশ্চিম দিকে রয়েছে গুজরাটের গুহার মোটা, আর হচ্ছে আমার পূর্ব দিকে রয়েছে অরুণাচল প্রদেশের কিবিথু। এই চারটে জিনিস ভালো করে সবাই জেনে নেবে। নেওয়ার পরে হচ্ছে ভারতের যে প্রতিবেশী দেশ তাদের সঙ্গে এক একটা করে লাইন শেয়ার করেছে, সীমানা শেয়ার করেছে, তার ইতিহাসগুলো সব বলে দিয়েছিলাম। তাহলে সেইগুলো আমরা জানবো মোটামুটি। আগে যদি ছোট করে রিক্যাপ করে নিই তাহলে কি হবে, ভারত আর পাকিস্তানের সঙ্গে দুটো সীমানা, দুটো নয় অ্যাকচুয়াল তিনটে সীমানা রয়েছে। একটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন ভারত, পাকিস্তান, বাংলাদেশ। কারণ স্বাধীনতার সময় সেই বললাম স্যার সিরিল র্যাডক্লিফ এসে ভাগ করেছিল, ওই জন্য ওটা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। আর কাশ্মীরে রয়েছে ভারত আর পাকিস্তান যে সীমানা, সেটাকে বলা এলওসি, লাইন অফ কন্ট্রোল। আর হচ্ছে কচ্ছের রন গুজরাটের ওইদিকে যেটা রয়েছে। আর এবার কার সঙ্গে রয়েছে? আফগানিস্তানের সঙ্গে ছোট্ট একটা রয়েছে ডুরান লাইন। চীনের সঙ্গে দুবার লাইন শেয়ার করছে, একটা হচ্ছে এলএসি লাদাখের ওইখানে, এখন যেহেতু লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে। আর একটা হচ্ছে তোমার হচ্ছে অরুণাচল প্রদেশে রয়েছে কি, ওটা ম্যাকমোহন লাইন। শ্রীলঙ্কার সঙ্গে যেটা রয়েছে ওটা কি, আদম ব্রিজ। ওটা শ্রীলঙ্কার সঙ্গে আদম ব্রিজ। তাহলে এইগুলো টোটাল হচ্ছে আমার লাইনগুলো জানতে হবে, ইম্পর্টেন্ট লাইন। বোঝা গেল? আচ্ছা এবার আমরা প্রধানত যেখানে যাব, এটা আজকে শুধুমাত্র একটা তোমাদের ধারণা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে পরের দিনে আমার ওই সব রেডি করা আছে ভালো করে। এই ক্লাসটা একটা ডেটে মোটামুটি এই চ্যাপ্টারের অর্ধেকটা শেষ হয়ে যাবে, বোঝানো শেষ হয়ে যাবে। সেখানে কি বলা হয়েছে, ভারতবর্ষকে মোটামুটি ভূপ্রাকৃতিকগত ভাবে কিভাবে, ভূপ্রাকৃতিক ভাবে 5টা ভাগে ভাগ করা হয়েছে। তোমাদের যে যার ওই ছায়া এর বই আছে, খোলো যুধিষ্ঠির হাজারের বইটা খোলো, যার যার আছে দেখো 78 পেজ, নতুন বইয়ের 78 পেজ, যাদের নতুন বই তাদের 18। আর মোদকেও আছে, মোদকেও কত পেজ আমি বলে দিচ্ছি দেখি। মোদকে 76 পেজে আছে, ও থাক সমস্যা নেই। মোদকে 76 পেজে আছে, খোলো একটুখানি সবাই বইটা, টেক্সট বইটা ভালো করে দেখো। এদিকে বই নেই কোনো? তোরা বই কিনিস নি এখনো? হাজরা বই 78 পৃষ্ঠা, নতুন বই। পুরোনো বই অন্য কিছু হতে পারে হয়তো। দেখো খোলো সবাই। হ্যাঁ মোদকের বই তোমার রয়েছে 76 পেজে, দেখো বইটা একটুখানি বই দেখে শুধু আজকে বলে দিই, আর পরের দিনে হচ্ছে তোমাদের আমি ওখানে ছবিতে তুলে ভালো করে বলে দেবো। আর ওটা খোলো, তখন আমি বলছি, ওটা শুধু ছবিটা দেখো না, তখন দুজন মিলে এই বইটা দেখো। ওই তো 76 পেজে দেখো, একদম উপরে দেখো একটা দেওয়া রয়েছে, ওই যে কালার গুলো করা আছে। আগে তোমার নির্দেশিকা, যে কোনো ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে এখান থেকে ম্যাপ পয়েন্টিংটাও ভালো করে শিখে নিতে হবে। নির্দেশিকাটা সবাই ওইদিকে তাকিয়ে দেখো, ওইটার দিকে দেখলে আমরা কি বুঝতে পারবো, কোন রঙের কি আছে সেটা বুঝতে পারবো। দেখো প্রথমে উত্তরে পার্বত্য অঞ্চলের কথা বলা হয়েছে। দেখো পার্বত্য অঞ্চল কোথায় কোথায় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। রাজ্য হিসেবে যদি আমরা অল্প করে বুঝতে যাই তাহলে কোথায় কোথায় রয়েছে, উপরে লাদাখ কাশ্মীরের ওইখানটায় রয়েছে। আর এদিকে আমাদের যে পার্বত্য অঞ্চলের যে 7 সিস্টার্স বা ওই আমাদের যে অঞ্চলগুলো দেখো, ওই একই কালারের যেগুলো, ওগুলো তাহলে কি বলবো, উত্তরে পার্বত্য অঞ্চল। এই উত্তরে পার্বত্য অঞ্চলের অনেক ভাগ রয়েছে, প্রস্থ বরাবর ভাগ করা হয়েছে, আবার দৈর্ঘ্য বরাবর ভাগ করা হয়েছে। এইখান থেকে একটা বড় প্রশ্ন থাকবেই থাকবে মাধ্যমিক। তারপরে দেখা রয়েছে উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল। কালারটা সবাই দেখতে পাচ্ছ, তার একদম নিচেই আমার হচ্ছে পাঞ্জাব থেকে শুরু করে রাজস্থান, ওই জায়গাটা গো বলায় বলা হয়। কি বলা হয়? গো বলায়। ওখানে প্রচুর পরিমাণে গরু এবং দুধ এবং দুগ্ধজাত পণ্য প্রচুর উৎপন্ন হয়। গুজরাট হচ্ছে ডেয়ারি ফার্মের দিক থেকে দুধ উৎপাদনে প্রথম। গুজরাটে সব বিশাল ফার্ম রয়েছে, ওখানে কিন্তু কোনো হাত দিয়ে কোনো দুধ দোয়া তৈরির ব্যাপার নেই। বিশাল বড় বড় ফার্ম রয়েছে, গরু ছাড়া থাকে গলা দিয়ে। আবার অনেকগুলো ফার্মে তুমি গরুর জন্য মিউজিক ছাড়া যাবে, একদিন গল্প করেছিলাম তোমাদের সঙ্গে, গান শোনায় গরুদের। মানে অ্যাকচুয়ালি বলছে গরুরা যত ফ্রি থাকবে তত দুধ উৎপাদন বেশি হবে, ওই জন্য বেঁধে বুধে রাখেন। এমনি মনে করো ঘাস আছে, সেইখানে সকালে একটা টাইম ছেড়ে দিল, সেখানে খেয়ে দিয়ে চলে এলো। সবার আলাদা আলাদা ছোট ছোট লোহার ব্যারিকেড রয়েছে, ওর মধ্যে গিয়ে দাঁড়াবে, অল্প কিছু ভালো খাবার দাবার দেবে যাতে মন ভরে খায়, একটু আনন্দ করে খায়। সেইখানে একটা জলের পাইপ আলাদা আলাদা একা একা আসবে, একা সবে অটোমেটিক করা, এসে ভালো করে গরুর যে এটা ধুয়ে দেবে ভালো করে। দেওয়া একটা মেশিন এসে সেইখানে চারটে লেগে যাবে, নিপিল লেগে যাবে, গিয়ে পুরো দুধ ধুয়ে চলে যাবে। গিয়ে হচ্ছে একটা বড় ট্যাঙ্কার, যেমন কেরোসিন তেলের বা পেট্রোলের ট্যাঙ্কার গুলো আসে আমাদের দিকে, ট্যাঙ্কারে ভর্তি হবে, ওটা আবার কারখানা যাবে, এবার প্রসেসিং হয়ে যা যা তৈরি হয়, দুধ থেকে যা যা তৈরি হয় সব তৈরি হয়। মানে বিশাল বড় ব্যাপার। শরীর খারাপ হলে পুরো আলাদা একটা জায়গায় সেই গরুটা রেখে দেবে, ট্রিটমেন্ট হবে। প্রত্যেকটা ফার্মে 8টা 10টা করে ইঞ্জিনিয়ার আছে, 8টা করে ডাক্তার আছে ওই ফার্ম গুলো দেখাশোনা করার জন্য।
হ্যাঁ, বুঝতে পারছো না? ইঞ্জিনিয়ার থাকবে না, মেশিন গুলো চালাতে হবে তো, সব তো অটোমেটিক। তোমার গোবর যেটা পরিষ্কার হয়ে যাবে, অটোমেটিক মেশিন আছে, মানে চকচক করছে সেখানে। আমাদের বাড়ি ঘর যা তার থেকে পরিষ্কার, ভেবে দেখো তাহলে কেমন। আর বাচ্চাগুলো তোমার হচ্ছে 2-4 দিন পর থেকে মার কাছে আর রাখে না, আলাদা রাখে। ওদের ওই গরুর দুধই খাওয়ায়, ওর সঙ্গে আরো অন্যান্য ল্যাকটোজ বা অন্য কিছু মিশিয়ে সেগুলো খাইয়ে তৈরি করা হয়। বিভিন্ন ধরনের গরু আছে, অনেকগুলো জাতের গরু শুধু মাংস উৎপাদনে ব্যবহার করা হয়, অনেকগুলো জাতের গরু শুধুমাত্র দুধ উৎপাদনে ব্যবহার করা হয়, এরকম সব আলাদা আলাদা সব ক্যাটাগরি রয়েছে। এই জায়গাটা ওই রকম। আর ওখানে কি হয়, প্রচুর পরিমাণে ধান গম উৎপাদন হয় ওই যে অঞ্চলটা রয়েছে, সমভূমি অঞ্চলে, নদী গঠিত সমভূমি অঞ্চল। তারপরে দেখা রয়েছে উপদ্বীপীয় মালভূমি। তাহলে মোট 5টা ভাগের মধ্যে সবচেয়ে বড় ভাগ কোনটা? উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। এটা সবাই ছটপট হিসেবে মনে রাখবে। উপদ্বীপীয় মালভূমি অঞ্চলটা হচ্ছে সবচেয়ে বড় অঞ্চল। তারপরে দেখো উপকূলের সমভূমি। উপকূল কাকে বলে? সমুদ্রের তীরবর্তী যে এলাকা সেগুলোকে বলা হয় উপকূল, ইংরেজিতে বলা হয় কোস্টাল এরিয়া। কোস্টাল এরিয়া, দুদিকে দুটো কোস্টাল এরিয়া পাচ্ছি আমরা, উত্তর দিকে একটা কোস্টাল এরিয়া পাচ্ছি, আর দক্ষিণ দিকে একটা, মানে সরি, পূর্ব দিকে একটা কোস্টাল এরিয়া, পশ্চিম দিকে একটা কোস্টাল এরিয়া। দেখো ভালো করে সবাই, মানে পূর্ব উপকূল আর পশ্চিম উপকূল, দেখেছো? তাহলে এই হচ্ছে দুটো উপকূল। আর এইখানে হচ্ছে দ্বীপ অঞ্চল, আমাদের যে লাক্ষাদ্বীপ রয়েছে বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এইগুলোকে একটা অঞ্চল করা হয়েছে। এইদিকে একটা, পূর্ব দিকে একটা দ্বীপ অঞ্চল রয়েছে, পশ্চিম দিকে একটা দ্বীপ অঞ্চল। দেখো একটু পিঙ্ক টাইপের কালার করা আছে। তার বোঝা গেছে 5টা অঞ্চল শুধু আজকে তোমরা দেখে যাও। পরের দিন আমি ডিটেলসে গিয়ে কোন অঞ্চলে কি বিখ্যাত, কোথায় কোথায় কি রয়েছে, উত্তরে পার্বত্য অঞ্চলে কেটু রয়েছে, কারাকোরাম পর্বত শ্রেণী, তেথিস হিমালয়, সব বোঝাবো পরপর। আজকে শুধু ছবিটা দেখে একটা আইডিয়া করে না। তাহলে আরো একবার বলে দিচ্ছি, উত্তর দিকে সামনে ভালো করে দেখে নাও। উত্তর দিকে যে অঞ্চলটা রয়েছে সেটা হচ্ছে পার্বত্য অঞ্চল। উত্তরে পার্বত্য অঞ্চল বলা হয়ে থাকে গন্ডোয়ানা যুগে এই পার্বত্য অঞ্চলের সৃষ্টি হয়েছে, সেটা পরে বলবো আমি। তারপরে রয়েছে একদম, তাহলে উত্তরে নদী গঠিত যে সমভূমি অঞ্চলটা রয়েছে সেটা তারপরে রয়েছে। তাহলে দেখো উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের অনেকগুলো, এই পুরো ছবি দেখা যাচ্ছে, ওর মধ্যে কি কি পর্বত আছে, নদী আছে, সব আস্তে আস্তে জানবো। তারপরে আমাদের উপকূলের সমভূমি। উপকূলের সমভূমিটা কোন দিকে কোন দিকে রয়েছে? দুদিকে রয়েছে, দেখো ভালো করে। সেখানে হচ্ছে আমার হচ্ছে পূর্ব উপকূল, পশ্চিম উপকূল, দুটো উপকূল আছে। আর একটা আমাদের কি রয়েছে? দ্বীপ অঞ্চল রয়েছে, দ্বীপ। ঠিক আছে, ক্লিয়ার হলো? এইটুকু হচ্ছে শুধু আমাদের আজকের, বুঝে যাও তোমরা। পরের দিনে আমি এটা শুরু করবো। আজকে আর শর্ট পরিণত কটা দাও। যারা পড়া হবে না যাদের, তারা 3:2:1 করে পড়বে। আমি বলে দিয়েছিলাম তো, মানে 3বার জোরে জোরে পড়বে, 2বার একটু আস্তে আস্তে পড়বে, মনে মনে পড়ে। মানে ধরো চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছি 3বার লাউডে, মানে যেন শোনা যায় জোরে, আর 2বার একটু আস্তে আস্তে পড়ে পড়াবার, একবার লিখবে, আবার 3বার পড়বে জোরে, আবার 2বার আস্তে পড়বে, একবার লিখবে। এরকম চলতে থাকবে যতক্ষণ না তোমার মুখস্থ হবে। এরকম কিছুদিন চলতে 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 তোমার মানে এবারে ব্রেনের তালা খুলে যাবে। যাওয়ার পর তুমি শুধু পড়ে নিলে হয়ে যাবে, আর লেখার দরকার নেই। ওই জন্য পড়াশোনাটাকে কি বলে? লেখাপড়া বলা হয়। শুধু লেখা বা শুধু পড়া নয়, পড়তে হবে, লিখতে হবে। যারা যারা এমনি মনে হচ্ছে আমার পড়াশোনা মুখস্থ থাকে না, মনে থাকে না, এর উপায় হচ্ছে 3:2:1। এই সূত্রটা আমি বলেছি আগের বছর অনেকবার বলে বলে আসছি। আর 2বার জোরে জোরে পড়বে, আর 3বার জোরে জোরে পড়বে লাউডে, 2বার আস্তে আস্তে, মানে মনে মনে দিক তাকিয়ে তাকিয়ে পড়লে, আর একবার লিখলে। এইভাবে চলবে, রাউন্ড হয়ে হয়ে চলবে। একটু খাতাপত্র নষ্ট হবে। মানে যে যে সত্যি সত্যি পড়াশোনায় ফিরতে চাইছো, যে আমার এখন রোল খারাপ, অবশ্যই অবশ্যই করে তুমি যা আছো তার থেকে আস্তে 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 উন্নতি হবে। 1-2 বছর এরকম কন্টিনিউ করলে, খাটতে হবে স্বাভাবিক ব্যাপার, একটা পড়া করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু তোমার ব্রেন হয়ে যাবে, শার্প হয়ে যাবে। তখন দেখবে তোমার ক্লাসের যারা ফার্স্টের দিকে, তার তুমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছ। পড়াশোনা করা হয় না যে রাতারাতি আমি হয়তো একদম 25 পাওয়ার যোগ্য, আমি কালকের থেকে 90 পেয়ে যাবে, এরকম হয় না জীবনে। হয় কেমন হচ্ছে, এই এক এক বছর 2 বছর এরকম হতে হতে পুরো চেঞ্জ হয়ে একদম তুমি সামনের সারি চলে আসবে। যার যার ইচ্ছা হচ্ছে যে হ্যাঁ আমার মনে থাকে না, আমি একটু বোকা মতো, অনেকের এরকম মনে থাকতে হয়, ওরকম কিছু হয় না। বোকা ফোকা বলে কিছু নেই, সবাই সমান। এইটা ধরে এগোতে হবে। তাহলে তোমরা কি করবে? 3বার জোরে পড়বে, 2বার আসতে পড়বে, আর একবার লিখবে, ব্যাস। যদি পড়া মুখস্থ হলো ভালো, না হলে ফের একবার ওটা ওই রিপিট করলে সেম ভাবে, আরো একবার রিপিট করলে এরকম করে 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 যাবে। এটা আমরা নিজেরা তৈরি করেছি, অনেক ভেবেচিন্তে। অনেকের কারণ রয়েছে সাইন্টিফিক, আমি সব বলেছি, বা পরে নয় ফের বুঝিয়ে দেবো। তাহলে এইভাবে পড়া করবে সবাই। এই কটা প্রশ্ন মুখস্থ হবে না আমার? 17টা প্রশ্ন একদম জলের মতো হয়ে যাবে না? মির্জা বল, স্থলভাগের দক্ষিণতম বিন্দুর নাম কি? আচ্ছা, ভারতের আয়তনের বিচারে সবচেয়ে বড় রাজ্য কোনটা? আরে আমি জনসংখ্যার বিচারে আগের দিন বলেছিলাম, লিখে দিইনি। উত্তরপ্রদেশ, ঠিক আছে। এ ভারতের নবীনতম রাজ্য কোনটা? তেলেঙ্গানা। এই নাইমুল, ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? আচ্ছা, ভারতের বৃহত্তম জেলা কোনটা? বল।
পাঁচ পাঁচ থেকে কচ্ছ করছে। ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটা? আচ্ছা যদি বল, ভারতের পূর্বতম বিন্দুর নাম কি? চণ্ডীগড় কোন রাজ্যের রাজধানী বল? সাইকেল তো 9 এর শেষের দিকে এসে পড়াশোনা শুরু করেছিল, এই কদিন ঘিরে ঘুরে হয়ে গেছে। আচ্ছা দিশপুর কোথাকার রাজধানী, কে পারবে? দিশপুর আমাদের পাশের রাজ্য, অসমের রাজধানী। কর্ণাটকের রাজধানী কি, কে পারবে? ও বাবা, গুজরাট তো আলাদা একটা রাজ্য। গুজরাটের রাজধানী গান্ধীনগর। মহাত্মা গান্ধীর তো গুজরাটে বাড়ি, তাই না? আচ্ছা নাও কার খাতা নাও। পড়া খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না তোমাদের থেকে, কিন্তু ইতিহাস ভূগোল এগুলো তো পড়া আশা করা যায়, তাই না? অন্য সাবজেক্টের বিষয় আলাদা। যাই না কি দিয়েছি আজকে, নিলে টাকা দিয়ে নিতে হবে তোর তো। তুই তো কাল আসিনি তো, তাই তো? যদি দিনের দিনে দেবো যারা, তারা ফ্রি পাবে, আর পরের দিনে এলে নিজের টাকা দিয়ে নিতে হবে। হ্যাঁ, অ্যাবসেন্ট করলে তাদের পড়াশোনা করানো খুব মুশকিল। আচ্ছা লেখো। আচ্ছা আমি 15টা প্রশ্ন লিখিয়ে দিচ্ছি, 16টা লিখে দিচ্ছি, আর হচ্ছে ওই রকম ফের গোটা 15 ফের জেরক্স দিচ্ছি, টোটালটা পড়া থাকবে। হ্যাঁ, কিছু লেখাবো কিছু এ করবো, কারণ এই জেরক্সের বিষয়টা কি জন্য বলি আমি, আমরা যেটা চাইছি সেটা হলো প্রধানত আমি চাইছি সময়টা বাঁচাতে, এখানে যত বেশি সম্ভব বোঝানো যায়, যত বেশি পরীক্ষা নেওয়া যায়, যত বেশি পড়া ধরা যায়, ওই জন্য বছর থেকে জেরক্সটা শুরু করা। জেরক্সে কিন্তু কারোর থাকবে না, থাকবে তোমার খাতায়। হ্যাঁ, জেরক্সটা সময় বাঁচানোর জন্য। লেখো, ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? সবাই একটুখানি পড়া করে আসবে এবার থেকে। লেখো, ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? চটপট হাত চালিয়ে লেখো। আচ্ছা লেখো, 82 ডিগ্রি 30 মিনিট কি পূর্ব না পশ্চিম, কে পারবে? তাহলে হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? 82 ডিগ্রি। ডিগ্রি মিনিটের নিশ্চয়ই তোমরা চিহ্ন জানো, ডিগ্রির চিহ্নটা হচ্ছে গোল, আর মিনিটের চিহ্নটা এরকম, আর সেকেন্ডের চিহ্ন তাহলে কেমন হয়? দুটো, একটা দিলে মিনিট হবে। 82 ডিগ্রি মানে 82 মাথায় একটা গোল দেবে ছোট মতো, আর 30 মিনিট একটা ডানি দেবে, পূর্ব লিখে দেবে। হ্যাঁ, দ্রাঘিমা অনুসারে সব পূর্ব পশ্চিম দিতে হবে, আর অক্ষরের কারণে উত্তর দিতে। তারপর লেখো, লেখো ভারতের বিভিন্ন সীমারেখার, ভারতের বিভিন্ন সীমারেখার, এই সীমারেখা না লিখে সীমান্ত রেখা লিখলে বেশি ভালো হবে। লেখো তো, সীমান্ত রেখা লেখো। ভারতের বিভিন্ন সীমান্ত রেখার নামগুলি লেখো, নামগুলি লেখো। ঠিক আছে, আচ্ছা দাও আমি বলি, নামগুলি লেখো। হয়েছে? আচ্ছা এইটা হয়ে গেলে তোমরা এতটা করে জায়গা রাখো, এতটা এরকম মোটামুটি এতটা করে, মানে তোমাদের খাতায় তারা এরকম মতো আন্দাজ করে রাখো। কটা লেখা লেখাবো আমি বলে দিচ্ছি, 1 2 3 4 5 6 7, 7টা লেখা লেখা একটা বক্স তৈরি করে নাও। আমি ওটা পরে লিখে নেবো তোমরা, আমি শুধু জাস্ট বলে দিয়ে বেরিয়ে যাচ্ছি, অনেক সময় লেগে যাবে। লেখো, একদিকে লেখো সীমান্ত রেখা, একদিকে লেখো রাষ্ট্র, মানে একটা ক্ষোভ তৈরি হবে, ভালো করে বুঝে নাও, একটা এরকম ক্ষোভ তৈরি হবে, একদিকে লিখবে সীমান্ত রেখা আর একদিকে লিখবে রাষ্ট্র। দেখো, রাষ্ট্র, রাজ্যের মধ্যে সীমান্ত রেখা তো লিখতে বলেছি। রাষ্ট্র মানে দেশ, তো দেশও লিখতে পারো, সমস্যা নেই। সীমান্ত রেখা আর রাষ্ট্র, ঠিক আছে? তাহলে আবার টুকটুক আমি শুধু একবার করে জাস্ট বলে দিচ্ছি, কারণ ভিডিও থাকবে পরে যদি তোমরা দেখতে চাও ওই জন্য। প্রথম হচ্ছে ম্যাকমোহন লাইন, সেটা অরুণাচল প্রদেশে রয়েছে, ভারত আর চীনের মধ্যে রয়েছে, ঠিক আছে? তা হচ্ছে র্যাডক্লিফ লাইন, ওটা ভারত পাকিস্তান বাংলাদেশের মধ্যে রয়েছে। তা হচ্ছে ডুরান্ড লাইন, পাকিস্তান আফগানিস্তান আর ভারতের মধ্যে প্রধানত রয়েছে, পাকিস্তান একটুখানি ছুঁয়ে রয়েছে, বাদ দাও, লিখতে বলিনি। আচ্ছা এলওসি হচ্ছে ভারত আর পাকিস্তানের মধ্যে রয়েছে, কোথায় রয়েছে? কাশ্মীরে রয়েছে ওটা। আচ্ছা এলএসি কোথায় রয়েছে? ভারত আর চীনের মধ্যে রয়েছে, লাদাখে রয়েছে। আর একটা রয়েছে 24 ডিগ্রি প্যারালাল, এটা কোথায় রয়েছে? ভারত আর পাকিস্তানে রয়েছে, কচ্ছের রানে। আর আদম ব্রিজ রয়েছে ভারত আর শ্রীলঙ্কা, আদম ব্রিজ, আর ওটাকে পক প্রণালীও বলা হয়ে থাকে। ঠিক আছে, এই কথা এই বই থেকে লিখে নেবে, তোমাদের যা যা কাছে বই আছে, মোদকের বই একদম পুরো প্রথম পেজে সুন্দর করে খোপ করে দেওয়া আছে, সব বই আছে, সব বই আছে, যাওয়ার সময় লিখে নেবে। এবার পরের প্রশ্ন লেখো। তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে যে ম্যাকমোহন লাইন কোথায় রয়েছে, তাহলে কি লিখবে? অরুণাচল প্রদেশে। হ্যাঁ,
3 নম্বর প্রশ্ন লেখো, কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়েছে? কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়েছে? হ্যাঁ, তুমি খোপটা টেনে নিয়েছো, ভালো হয়েছে, ওইখানে লিখে নেবে। কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়েছে? কোন রাজ্য বলো, অনেকবার ক্লাসে বলে দিয়েছিলাম। কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য হয়েছে? অন্ধ্রপ্রদেশ। ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য কিন্তু অন্ধ্রপ্রদেশ, জানো তো? পাট্টি সিরামালু বলে একজন আন্দোলন করেছিল। হ্যাঁ, কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়েছে? উত্তর লেখো অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, তারপর লেখো 3 বিঘা করিডর। 3 বিঘা করিডর কোথায় রয়েছে? কোন রাজ্যে রয়েছে 3 বিঘা করিডর? 3 বিঘা করিডর কোন রাজ্যে রয়েছে? এটা হচ্ছে পশ্চিমবঙ্গে। মানে পশ্চিমবঙ্গে যে বাংলাদেশের সঙ্গে আমাদের সীমান্ত রয়েছে না, সেটা 3 বিঘা করিডর নামে পরিচিত। 3 বিঘা করিডর কোথায় রয়েছে? কোন রাজ্যে রয়েছে লেখো, সমস্যা নেই, পশ্চিমবঙ্গে। এবারে সেই একটা এতে গেলাম, তোমরা শুনেছো তো, আমি এই বিএড এর জন্য ভর্তি, এই ডি ফার্মা এর জন্য ভর্তি করতে গিয়েছিলাম। আমার পুরো ওই জিরো জিরো লাইনে গিয়েছিলাম। জিরো লাইন বলতে বাংলাদেশ আর পাকিস্তানের সীমা, মানে আমরা যেখানে গেছি, মনে করো এইখান থেকে আর এর ধারে, ওটা কি বলে, ঈদগার ধারে, ওইখানে বাংলাদেশ। যে কলেজটা গিয়েছি সেই কলেজের ছাদ থেকে দেখলে বাংলাদেশ দেখা যায়, পুরো একদম শেষ, ভারতের শেষ ওইখানে। আমরা সে গাড়ি ঘোড়া একদম চলে না, কতক্ষণ পরে পরে ভ্যান, এমনি রাস্তাঘাট খুব একটা ভালো নয়, মোটামুটি মিডিয়াম মতো, পুরো একদম ওই পারে বাংলাদেশ, ওই কলেজ ছাদ থেকে দেখা যায় বাংলাদেশ। সীমান্ত এমনি ছোট ছোট ঘর ফর দেখা যাচ্ছে, আমরা তো একটুখানি ছিলাম ওইখানে। আমি কি পুরো কাছে গিয়েছি? আচ্ছা, নাও লেখো। আচ্ছা, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ লেখা হয়ে গেছে। আচ্ছা, তারপরে লেখো, হ্যাঁ লিখে দিলাম তো, মালদ্বীপ লেখা হয়নি? তাহলে লেখো 2011 সালের জনগণনা অনুসারে, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত শতাংশ? আচ্ছা লেখো, আস্তে লেখো, 2011 সালে 2011, 2011 সালের জনগণনা অনুসারে ভারতে সাক্ষরতার হার কত? ভারতে সাক্ষরতার হার কত? কত শতাংশ লিখতে পারো, হ্যাঁ হয়েছে, ভারতের সাক্ষরতার হার কত শতাংশ? উত্তর লেখো 74.04%। 74.04% দেবে, একটা পার্সেন্টের চিহ্ন দিয়ে দেবে, হয়ে যাবে। হ্যাঁ, 74.04%-এর চিহ্ন দিয়ে দাও, হলো। আচ্ছা, ভারতের উত্তরতম দক্ষিণতম স্থানগুলো সব লিখে দেওয়া হয়েছে। কি বললো? 74.04%-এর চিহ্ন দেবে। তারপরে প্রশ্ন লেখো, ভারতের বৃহত্তম শহর কোনটি? তাকে মায়ানগরী বলা হয়, কে পারবে? মুম্বাই। বলিউড। অনেক কিছু ব্যাপার আছে, পরে বলবে, এখন লিখে নাও। ভারতের বৃহত্তম শহর তাহলে মুম্বাই, ঠিক আছে, মুম্বাই। আচ্ছা, একটু হাত চালিয়ে লেখো, ভারতের বৃহত্তম শহর কোনটি? আগে বোম্বাই ছিল, এখন মুম্বাই হয়ে গেছে, নামটা চেঞ্জ হয়ে। আগে বোম্বাই বলা হতো, এই বোম্বাই কথা থেকে বলিউডটা এসছে। মুম্বাইয়ের যে ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে বলিউড। হলিউড একটা শহরের নাম, ওই ভূমধ্যসাগরীয় অঞ্চলে অবস্থিত, ওইখানে আবহাওয়াটা সুন্দর তো, ওই জন্য। আচ্ছা, হোক, পরে হবে। তাহলে লেখো, হ্যাঁ, আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? সবচেয়ে বড় কে? রাশিয়া। আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? এই হলুদ দেখতে পাচ্ছ, রাশিয়া, দেখো এইদিকে, ওই ম্যাপে ওপরে রাশিয়া। পৃথিবীতে ভারতের স্থান কত? এই সপ্তম। রাশিয়া আগে আরো বড় ছিল, সোভিয়েত ইউনিয়ন হিসেবে, সব ভেঙে হয়ে গেছে, দিয়ে রেখো সপ্তম। তারপরে প্রশ্ন লেখো, ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য কোনটি? ভাষার ভিত্তিতে গঠিত বলে উল্লেখ করে দাও তো।
ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ। রাজ্য রে পাগলা, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের এখন রাজধানী কি বলো? একবার সব পড়াশোনা গুলো করে নেবো, বলো কে পারবে? অন্ধ্রপ্রদেশের রাজধানী কি জানো? বলো কে পারবে, বলো। ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম, বই দেখে নিয়ে অমরাবতী, প্রথম রাজ্য কোনটি? পরের দিন থেকে লজেন্স নিয়ে আসবো, যে ওরা মাঝখানে আমাদের পরিণত ধরো পারবে একটা লজেন্স। হ্যাঁ বাবা, টিপটপ টিপটপ, এখানে ঢুক পারবি? হ্যাঁ, এখানে ঢুকবো। টিপটপ, চুষলে দাদা আনারস, না চুষলে বেনারস, খেলে আপনার লস, না খেলে আমার লস। টিপটপ। ট্রেনে হকার গুলো কিন্তু মারাত্মক লাগে। একটা ছোট সেই বিক্রি করবে, ওই সেই পটল ফটল কাটে একটা মেশিন, কত কিছু বলছে একদম সে ধরে। একটা লজেন্স বিক্রি করছে, ওদের 7টা মহাদেশের পানি আছে এতে, ক্যাডবেরি, ক্যালামেল, মিল, কেমন কত কিছু বললো, তারপর একটা লজেন্স, 1 টাকা দামের লজেন্স। হ্যাঁ, এবার লেখো, ভাবর অঞ্চলের, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অন্ধ লিখো না, মানে কানা লিখো না, এখানে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের লোকেরা কি ভাষায় কথা বলে? তেলেগু। অদন্তের 9 ধয় রফলা। অন্ধ্রপ্রদেশ। আর তেলেঙ্গানা কোথায় ছিল আগে? ওই এক্ষুনি তো পড়া ফেললাম। হ্যাঁ, 2014 সালে তেলেঙ্গানা হয়েছে। ভাষার ভিত্তিতে, ভারতের ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য হয়েছিল অন্ধ্রপ্রদেশ। স্বাধীন হলো যখন, তখন বিশাল আন্দোলন হয়েছে, ভাষার আন্দোলন। হ্যাঁ, আচ্ছা লেখো, ভাবর অঞ্চলের দক্ষিণে বিস্তীর্ণ জলাভূমি। ভাবর, ভায়াকার বড়, ভাবর, র র রয় রঘু ডাকাত। ভাবর অঞ্চলের দক্ষিণে বিস্তীর্ণ জলাভূমি কি নামে পরিচিত? ভাবর অঞ্চলের দক্ষিণে বিস্তীর্ণ জলাভূমি কি নামে পরিচিত? উত্তর লেখো, বলি তরাই, তরাই। আচ্ছা, এই পর্যন্ত আজকে লেখাচ্ছি, আর একটা পেজ আমি জেরক্স দিয়ে দিচ্ছি। এই টোটাল পড়া থাকবে 9টা, কেন আর ওখানে কতগুলো হলো লাইন গুলো। আর একটা আর এই পেজটা আছে তোমার হচ্ছে এই পেজে প্রায় মনে করো আরো 15টা মতো আছে। এই পেজে যে প্রশ্নগুলো আছে আমি একবার শুধু বলে দিচ্ছি, তোমরা একটু চুপচাপ থাকো, থাক ওইখানে, যে বাড়ি গিয়ে মুখস্থ করবেন না, থাক। ও সেই লিখতে হবে এগুলো সব, তো বাড়ি গিয়ে সব খাতায় লিখে নেবে এগুলো। হ্যাঁ, ভ্যালি অফ ফ্লাওয়ার্স অবস্থিত কোথায়? ওটা হবে হচ্ছে গাড়োয়াল হিমালয়ে। কাশ্মীর উপত্যকা অবস্থিত কোথায়? জাস্কর আর পীরপাঞ্চালে। এগুলো পরের দিনে সব তোমরা জানবে। মালাবার উপকূলীয় সমভূমি অবস্থিত কোথায়? কেরালায়। ভারতের পশ্চিমে মরু অঞ্চল ভূপ্রাকৃতিক ভাবে একটি কি ধরনের ভূমি? ওটা হবে সমপ্রায় ভূমি। আচ্ছা, শিবালিক পর্বত ডাফলা নামে পরিচিত কি? অরুণাচল প্রদেশে ডাফলা নামে পরিচিত। যে গিরিপথ দাক্ষিণাত্য মালভূমি ও মালাবার উপকূলকে যুক্ত করেছে সেটা কি? সেটা পালঘাট। রাঁচি ও হাজারিবাগ মালভূমিকে বিচ্ছিন্ন করেছে কি? দামোদর নদ। এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ জহর ট্যানেল, জওহরলাল নেহরুর নাম অনুসারে এটা হয়েছে। এটা কোথায় রয়েছে? হিমাচল হিমালয়ে। গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত হ্রদের নাম কি? উত্তর হবে কোলের। ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লাক্ষাদ্বীপ। প্রবাল মানে আংটিতে যেগুলো পরে পাথরগুলো, ওইগুলো প্রবাল, ইংরেজিতে কোরাল বলে ওগুলো। পাঞ্জাব সমভূমির নদী মধ্যবর্তী পলিগঠিত উচ্চভূমিকে কি বলে? দোয়াব। কয়াল দেখা যায় কোথায়? কেরালায়। কয়াল এক ধরনের হ্রদ। আচ্ছা, লাদাখ ও হিমাদ্রি হিমালয়ের মাঝে অবস্থিত কি পর্বত? জাস্কর পর্বত। লাদাখ মালভূমির প্রধান গিরিপথ কোনটি? খরদুংলা। ভারতের একটি উল্লেখযোগ্য প্লায়া হ্রদ কি? সম্বর। ভোরঘাট ফাঁকটি অবস্থিত কোথায়? পশ্চিমঘাট পর্বতে। ব্রহ্মপুত্রের মাজুলি, আর স্যার আগের দিন পড়িয়েছিল, ভারতের দীর্ঘতম নদীদ্বীপ কি? মাজুলি। আর বিশ্বের মধ্যে ইলহাদা মারাজো, তাই তো? আচ্ছা, মাজুলি কোথায় অবস্থিত? অসম রাজ্যে। ফলঘাট গিরিপথ দেখা যায় কোথায়? পশ্চিমঘাট পর্বতে। বহু সংখ্যক পলল বেজনী সংযুক্ত করে সৃষ্টি হয়েছে কি? ভাবর। আচ্ছা, এবার একটা জিনিস বলে দিই, আমার আজকে ক্লাস হয়ে গেছে, এটা জেরক্স করে